যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানব সেবা বিভাগের প্রধান হিসেবে রবার্ট এফ কেনেডি জুনিয়রকে মনোনীত করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আবার পেন্টাগন কর্মকর্তাদের বরখাস্তের তালিকা তৈরি করছে ট্রাম্পের টিম। ইরান মার্কিন উত্তেজনা নিরসনে যুক্তরাষ্ট্রে তেহরানের জাতিসংঘের দূতের সঙ্গে বৈঠক করেছেন ইলন মাস্ক। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ও লেবানন জুড়ে ভয়াবহ হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। একদিনে গাজায় নিহত ৪৫, লেবাননে ইসরায়েলি বর্বরতায় প্রাণ হারিয়েছে আরও ২১ জন। বিশ্বের নানা প্রান্তের এমন নানা রকম সব খবর নিয়েই বিশ্বযোগের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি মাহাদি হাসান। রবার্ট এফ কেনেডি জুনিয়রকে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানব সেবা বিভাগের প্রধান হিসেবে মনোনীত করেছেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পরবর্তী স্বাস্থ্যমন্ত্রী হিসেবে কেনেডি জুনিয়রকে এই নাম ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। কেনেডির নিয়োগের জন্য উচ্ছ্বাস প্রকাশ করে ট্রাম্প বলেন, অনেক দিন ধরে আমেরিকানরা ইন্ডাস্ট্রিয়াল ফুড কমপ্লেক্স এবং ওষুধ কোম্পানিগুলোর দ্বারা পিষ্ট হয়ে আছে। তারা জনস্বাস্থ্যের ক্ষেত্রে বিভিন্ন রকম প্রতারণা, ভুল তথ্য ও বিভ্রান্তির শিকার হচ্ছেন। তবে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য খাতে কেনেডি জুনিয়র একজন বিতর্কিত ব্যক্তি। বিশেষ করে করোনার টিকার বিরুদ্ধে অবস্থানের জন্য তিনি ব্যাপকভাবে সমালোচিত হন। স্বাস্থ্যমন্ত্রী হিসেবে কেনেডির নিয়োগ নিশ্চিত হয়ে তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এবং রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সহ প্রধান স্বাস্থ্য সংস্থাগুলোর তত্ত্বাবধান করবেন। পেন্টাগন কর্মকর্তাদের বরখাস্তের তালিকা তৈরি করছে ট্রাম্পের টিম। তালিকায় জয়েন্ট চিফ অব স্টাফও থাকতে পারেন। এর মধ্য দিয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনে বড় ধরনের রদবদল ঘটতে পারে বলে জানিয়েছেন দুই মার্কিন কর্মকর্তা। এই কর্মকর্তারা জানিয়েছেন, ৫ নভেম্বরের নির্বাচনে ট্রাম্পের জয়ের পর কর্মকর্তাদের বরখাস্তের পরিকল্পনা প্রাথমিক পর্যায়ে রয়েছে। ট্রাম্পের প্রশাসন গঠনের সঙ্গে সঙ্গে সেই পরিকল্পনা পরিবর্তনও হতে পারে। ট্রাম্পের প্রচার শিবির তাৎক্ষণিকভাবে তাদের এই মন্তব্যে কোনো সাড়া দেয়নি। জয়েন্ট চিফ অব স্টাফের মধ্যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সর্বোচ্চ পদমর্যাদার কর্মকর্তা অন্তর্ভুক্ত রয়েছেন। এতে সেনাবাহিনী, নৌবাহিনী, মেরিন, বিমান বাহিনী, ন্যাশনাল গার্ড এবং স্পেস ফোর্সের প্রধান রয়েছেন। এদিকে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা নিরসনের চেষ্টায় জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্ক। বৃহস্পতিবার দ্য নিউ ইয়র্ক টাইমস এ তথ্য জানায়। ইরানের একাধিক সূত্র উদ্ধৃত করে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, বিশ্বের শীর্ষ ধনকুবের মাস্ক এবং ইরানি রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানির মধ্যকার বৈঠক ছিল ইতিবাচক। মার্কিন পত্রিকাটি আরও জানিয়েছে, গত সোমবার একটি গোপন স্থানে আমির সাইদ ও ইলন মাস্কের মধ্যে ১ ঘন্টারও বেশি ওই বৈঠক চলে। দুজন ইরানি কর্মকর্তা নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কিভাবে উত্তেজনা কমানো যায় তা নিয়ে আলোচনা হয়েছে। তবে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার বিষয়টি ট্রাম্পের অন্তর্বর্তী দল বা জাতিসংঘে ইরানের মিশন তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেনি। যুক্তরাষ্ট্রের নির্বাচনে দ্বিতীয় মেয়াদে জেতার পর ১ সপ্তাহ পার হয়েছে। তো ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে নতুন দায়িত্ব কেমন হবে তার চিত্র ফুটে উঠতে শুরু করেছে। এরই মধ্যে নতুন নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প ১২ জন নতুন কর্মকর্তার নাম ঘোষণা করেছেন। ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে দায়িত্ব পালনের শুরুটা খানিকটা বিশৃঙ্খলাপূর্ণ হলেও এবার আরও বেশি স্পষ্ট পরিকল্পনা ও জনশক্তি নিয়ে এগোচ্ছেন তিনি। আরও জানাচ্ছেন ঋতু সাহা। আগামী জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পরপরই অভিবাসন ও পররাষ্ট্রনীতির উপর ট্রাম্পের থাকবে বিশেষ মনোযোগ। বিভিন্ন দপ্তরের বেশ কয়েকজন মন্ত্রী ও কর্মকর্তার নাম ঘোষণায় বিষয়টি এখন অনেকটাই স্পষ্ট। ট্রাম্প প্রশাসনের নতুন বাছাই করা কর্মকর্তাদের একজন স্টিফেন মিলার। ২০১৫ সাল থেকে তিনি ছিলেন ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা ও বক্তৃতা লেখক। এখন ট্রাম্পের হোয়াইট হাউসের নীতি বিষয়ক ডেপুটি চিফ অব স্টাফ তিনি। যুক্তরাষ্ট্র থেকে গণহারে অভিবাসী বিতাড়নে তিনি যে কোনো পরিকল্পনাকে বাস্তবে রূপ দেবেন বলে মনে করা হচ্ছে, যা থেকে বাদ পড়বে না অনিবন্ধিত ও বৈধ অভিবাসী কোনো পক্ষই।
নতুন কর্মকর্তাদের আরেকজন থমাস হোম্যান। প্রথম দফার ট্রাম্প প্রশাসনে তিনি ছিলেন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্সির ভারপ্রাপ্ত পরিচালক। যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে আটক অনিবন্ধিত পরিবারগুলোকে বিচ্ছিন্ন করার ট্রাম্পের নীতিকে সমর্থন করেছেন তিনি। এবার আরও বড় দায়িত্ব পেয়ে ট্রাম্পের ইমিগ্রেশন জার হয়ে ফিরলেন তিনি। এদিকে রিপাবলিকানদের অনেকেরই বিশ্বাস, যুক্তরাষ্ট্রের বৈশ্বিক আধিপত্যে চীনই হলো একক হুমকি, আর সেটি অর্থনৈতিক ও সামাজিক উভয় দিক থেকে। এক্ষেত্রে ট্রাম্প অনেক বেশি সতর্ক। এর অংশ হিসেবে নিজ পররাষ্ট্রনীতি নির্ধারক দল চীনের বিরুদ্ধে সোচ্চার কর্মকর্তাদের দিয়ে পূরণ করেছেন। এর জন্য পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মার্কো রুবিওকে বেছে নিয়েছেন ট্রাম্প। ফ্লোরিডার এই সিনেটরও কট্টর চীন বিরোধী। অর্থনৈতিক ও সামরিক দিক থেকে চীনকে মোকাবেলায় ট্রাম্প তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে বেছে নিয়েছেন ফ্লোরিডার কংগ্রেস সদস্য মাইক ওয়ালটজকে। মার্কিন সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্নেল তিনি। এখন তিনি পেলেন হোয়াইট হাউসের একটি গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব। এছাড়া জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে ট্রাম্পের বেছে নেওয়া নারী কংগ্রেস সদস্য এলিস স্টেফানিক চীন বিরোধী হিসেবেই পরিচিত। গেল অক্টোবরে চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপ করার অভিযোগ করেছিলেন তিনি। ঋতু সাহা, ৭১। ল্যান্ড অব অপরচুনিটি হিসেবে পরিচিত, তাই শিক্ষা চাকুরি সহ বসবাসের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি বছর পাড়ি দেন বিভিন্ন দেশের লাখো অভিবাসী। বৈধের চেয়ে অবৈধ প্রবাসীর সংখ্যাই সেখানে বেশি। তারপরেও ডোনাল্ড ট্রাম্পের সে অবৈধ অভিবাসীদের যার যার দেশে ফেরত পাঠানোর ঘোষণার বাস্তবায়ন কি আদৌ সম্ভব, সেই প্রশ্নের উত্তর খুঁজেছেন সুশান্ত সিনহা। শুধু বিপুল ভোটে দ্বিতীয় দফায় ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছেন তাই নয়, এখন হোয়াইট হাউসের পাশাপাশি সিনেট, কংগ্রেস এবং সুপ্রিম কোর্ট সহ সবকিছুতেই রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ। ফলে নির্বাচনী ঘোষণা বাস্তবায়ন সহ যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নে ডোনাল্ড ট্রাম্পের সামনে কোনো বাধা নেই। তাই ল্যান্ড অফ অপরচুনিটির দেশে থাকা লাখ লাখ অভিবাসী কতটা শঙ্কায় আছেন ট্রাম্পের অভিবাসী খেদাও নীতির ঘোষণায়? প্রমিস করেছে যে একটা হিউজ নাম্বার অফ পিপলকে সে ডিপোর্ট করবে। এখন ডিপোর্ট করা কিন্তু এত সস্তা বিষয় না। ডিপোর্ট করার সঙ্গে প্রচুর খরচ জড়িত। আপনাকে এই মানুষগুলোকে অ্যারেস্ট করতে হবে, অ্যারেস্ট করে তাদেরকে ডিটেনশন সেন্টারে রাখতে হবে, সেখান থেকে প্লেন ভাড়া করে তাদেরকে নিজ নিজ দেশে পাঠাতে হবে। এতে প্রচুর খরচ জড়িত। এই টাকা কোত্থেকে আসবে? আপনারা জানেন যে আমেরিকান বাজেট খুবই টাইট বাজেট নিয়ে চলে। এই যে ধরেন এতেই হয়তো কয়েক বিলিয়ন ডলার যায়, এটা মিলিটারি এক্সপেন্ডিচার থেকে আনতে পারবে না, এটা হয়তো বর্ডার সিকিউরিটি থেকে আনতে পারবে না, তাহলে বর্ডার সিকিউরিটি উইক হয়ে যাবে। তো সব মিলায়ে ট্রাম্প যে প্রমিসগুলি করছে এগুলি শুনতে খুব আকর্ষণীয় মনে হয়, বিশেষ করে যারা ওয়ার্কিং ক্লাস পিপল তাদের জন্য, কিন্তু এটা বাস্তবায়ন করা তার জন্য খুব কঠিন চ্যালেঞ্জ হয়ে যাবে। বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়া বৈধ ও অবৈধ অভিবাসীর সংখ্যা কম নয়, তাই তাদের জন্য আপাত করণীয় তুলে ধরলেন বিশ্লেষকরা। আমেরিকাটা এমন দেশ, তার বলে যে আমাদের দরকার হচ্ছে দক্ষ মানুষ, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং বা কমিউনিকেশন, যে সায়েন্স, এগুলো যারা পড়তে যাচ্ছে তারা কিন্তু ফিরে আসছে না। সুতরাং তারা দক্ষ অভিবাসীদের ব্যাপারে কিন্তু আমার মনে হয় না মার্কিনিরা চিন্তিত, বরং এদের দিয়ে তারা আরও তাদের দেশের যে দক্ষ মানুষ তাদের তুলনায় যদি কম টাকায় এদেরকে ব্যবহার করতে পারে, সেটাই তো বরং তারা লাভ। যারা বৈধভাবে অভিবাসী হয়ে গিয়েছেন, ভয়ের কিছু নাই, একটু সতর্ক থাকতে হবে, কিন্তু ভয়ের কিছু নাই। আর যারা অবৈধভাবে আছেন, অবশ্যই বিগ সিটি নিউ ইয়র্ক বা লস অ্যাঞ্জেলসের মতো বড় শহরের বাইরে যাবেন না, কারণ বড় শহরগুলিকে আপনি জানেন যে স্যাংচুয়ারি সিটি বলে, কারণ এখানের প্রেসিডেন্ট যদিও রিপাবলিকান, কিন্তু এই সিটিগুলির মেয়ররা সাধারণত ডেমোক্র্যাট এবং তারা সাধারণত এই অবৈধ অভিবাসী অ্যারেস্ট করার পক্ষে না। কাজে শহরের ভিতরে সমস্যা হবে না, কিন্তু শহরের বাইরে খুব একটা যাবেন না। আর বিশেষ করে যদি কারো ক্রিমিনাল রেকর্ড থেকে থাকে, আপনি যদি কোনো অন্যায় করে থাকেন অতীতে, অবশ্যই এক্সট্রিমলি কেয়ারফুল থাকবেন। তারা বলেন, করোনা পরবর্তী ও চড়া মূল্যস্ফীতির কারণে মার্কিন অর্থনীতিতে বৈধ ও অবৈধ প্রবাসীদের রয়েছে উল্লেখযোগ্য অবদান। সুশান্ত সিনহা, ৭১, ঢাকা। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থা এপেক্স সম্মেলনে যোগ দিতে পেরুর রাজধানী লিমায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
শনিবার এই দুই নেতার বৈঠকে মিলিত হওয়ার কথা রয়েছে। ট্রাম্পের কাছে বাইডেনের ক্ষমতা হস্তান্তরের আগে সম্ভবত এটাই তাদের শেষ বৈঠক। দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার আগে ট্রাম্প বেইজিংকে একটি কঠোর বার্তা দিয়েছেন। তবে ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর তার পরবর্তী পদক্ষেপ কি হতে পারে সেটি এজেন্ডা হতে পারে। একই পরিস্থিতি আজারবাইজানের COP29 জলবায়ু সম্মেলনেরও, এছাড়া আগামী সপ্তাহে ব্রাজিলের রিও ডি জেনেরোতে G20 সম্মেলনেরও প্রভাব পড়তে পারে বলে আশা করা হচ্ছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড ও লেবানন জুড়ে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। এতে একদিনে অন্তত ৪৫ জন নিহত হয়েছে। এর মধ্যে গাজায় নিহত হয়েছে ২৪ ফিলিস্তিনি। আর লেবাননে একদিনে ইসরায়েলি বর্বরতায় প্রাণ হারিয়েছে আরও ২১ জন। মনিরুজ্জামান বাবুর প্রতিবেদন। গাজা ও লেবাননে সমান তালে তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। এতে প্রতিদিন প্রাণ হারাচ্ছে বহু মানুষ। গাজার বুরেজ শরণার্থী শিবিরে ইসরায়েলি ড্রোন হামলায় প্রাণ হারান অনেক ফিলিস্তিনি। আহতদের অবস্থাও আশঙ্কাজনক। এছাড়া কেন্দ্রীয় দের আল বালা সহ ইসরায়েলি বাহিনী বেশ কয়েকটি এলাকায় বোমাবর্ষণ করেছে। এই হামলায় শিশুসহ অনেক মানুষ হতাহত হয়েছেন। এর মাঝে ইসরায়েলি সামরিক বাহিনী বৈরুতের দক্ষিণ শহরতলির গভীরের বাসিন্দাদের নতুন করে সরিয়ে নেওয়ার আদেশ জারি করেছে। নেতানিয়াহু বাহিনীর বর্বরতার শিকার হচ্ছে লেবাননের বিভিন্ন অঞ্চল। নতুন করে তারা হামলা চালিয়েছে সিরিয়া লেবানন সীমান্ত ও বালবেক শহরে। এতে হতাহত হয়েছেন বেশ কয়েকজন। সাধারণ মানুষের পাশাপাশি প্রাণ হারিয়েছেন কয়েকজন স্বাস্থ্যকর্মীও। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, সিরিয়া থেকে হিজবুল্লাহর কাছে অস্ত্র আনার যে কোনো প্রচেষ্টাকে ইসরায়েল প্রতিহত করবে। আমরা রকেট এবং অন্যান্য অস্ত্র শনাক্ত করছি যেগুলো হিজবুল্লাহ ইসরায়েলে উৎক্ষেপণ করছে, যা সিরিয়ার তৈরি করা ছিল। আমরা সিরিয়া থেকে হিজবুল্লাহর কাছে অস্ত্র আনার প্রতিটি চেষ্টাকে প্রতিহত করব এবং আমরা চিহ্নিত সমস্ত অবকাঠামোতে আক্রমণ করব। গাজা ও লেবাননে দফায় দফায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। তারা যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। এদিকে ইসরায়েল যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধ করেছে বলে অভিযোগ করেছে জাতিসংঘের বিশেষ কমিটি ও নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। ইসরায়েলের যুদ্ধ পদ্ধতি গণহত্যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে জাতিসংঘের ওই কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র বলেছে, ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের বিশেষ কমিটি ও হিউম্যান রাইটস ওয়াচের এসব অভিযোগের সঙ্গে তারা একমত নয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, এ ধরনের কথা ও অভিযোগ নিশ্চিতভাবে ভিত্তিহীন। মনিরুজ্জামান বাবু, ৭১। এদিকে সিরিয়ার রাজধানী দামেস্কের বেশ কয়েকটি আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে অন্তত ১৫ জন, আহত হয়েছে আরও ১৬ জন। বৃহস্পতিবার এ খবর নিশ্চিত করে ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। সংস্থাটির প্রধান রামি আবদেল রহমান বলেন, দামেস্কের অভিজাত মাঝে এলাকায় এসব হামলা করা হয়। এসবে কালো ধোঁয়ায় ছেয়ে যায় সেখানকার আকাশ। হামলায় আবাসিক ভবনগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে একটি অ্যাপার্টমেন্টে ইসরায়েলি হামলায় অন্তত ৪ জন নিহত হয়। আরেকটি হামলায় কুদসায়ের একটি আবাসিক ভবনে আঘাত হানে, সেখানেও ঘটেছে হতাহতের ঘটনা। মাঝে এলাকায় বিভিন্ন দূতাবাস, জাতিসংঘের অফিস ও নিরাপত্তা সদর দপ্তর অবস্থিত। মিয়ানমারের সাংগাইং অঞ্চলে দেশটির ক্ষমতাসীন জান্তা বাহিনীর বিমান হামলায় ৭ জন বেসামরিক নিহত হয়েছে। এই হামলার কারণে বাস্তুচ্যুত হয়েছে আরও প্রায় ১০,০০০ মানুষ। বৃহস্পতিবার মিয়ানমার ভিত্তিক সংবাদ মাধ্যম ইরাবতীর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে ক্ষমতাসীন জান্তা সরকার ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। এদিন আরাকান আর্মি জানায়, তারা রাখাইনের 4টি শহর নিয়ন্ত্রণে আনার পথে। এরই মধ্যে একটি শহরে জান্তাদের 8টি ঘাঁটি, সামরিক হাসপাতাল ও অস্ত্রাগার ধ্বংস করা হয়েছে। বাকি 3টি শহরও আর চারপাশ থেকে ঘিরে ফেলেছে বিদ্রোহীরা। তবে হারানো এলাকায় ফিরে পেতে মুখোমুখি সংঘর্ষে না জড়িয়ে অতর্কিত বিমান হামলা চালাচ্ছে জান্তা বাহিনী। ভারতের রাজধানী দিল্লি ও আশপাশের এলাকায় বায়ু দূষণ মারাত্মক আকার ধারণ করেছে। এমন পরিস্থিতিতে কর্তৃপক্ষ কঠোর পদক্ষেপ গ্রহণ করতে শুরু করেছে। বৃহস্পতিবার সকালেও দিল্লির বাতাসের গুণমান স্কোর 400 ডিঙ্গিয়ে মারাত্মক পর্যায়ে পৌঁছায়। এই পরিস্থিতিতে দিল্লিতে সব ধরনের অপ্রয়োজনীয় নির্মাণ ও ডেমোলিশনের কাজ বন্ধ থাকবে। পাশাপাশি বাস চলাচলেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। শুক্রবার সকাল থেকে এই নিয়ম কার্যকর হচ্ছে।
এই নিয়মের অধীনে পেট্রোল চালিত BS 111 ও ডিজেল চালিত BS 4 ক্যাটাগরির বাসগুলোকে দিল্লি সহ আশপাশের এলাকার রাস্তায় নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া ধোঁয়াশার কারণে ব্যাহত বিমান চলাচল রাজধানীর মতোই ভোর 5টা নাগাদ পাঞ্জাবের অমৃতসর ও পাঠানকোটে দৃশ্যমানত শূন্যে পৌঁছায়। এদিন দিল্লি, চণ্ডীগড়, গাজিয়াবাদ, নয়ডা, গুরুগ্রাম ও বাদি দূষণে ঢাকা পড়ে। এই ছিল আজকের আয়োজনে। কাল একই সময়ে আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। ৭১-এর সঙ্গে থাকুন।